আমরা আজকে একটা দুর্দান্ত টপিক নিয়ে আসছি, যে টপিকের অনুসন্ধান করে আমাদের ডাব্লিউবিসিএস এর অ্যাসপিরেন্টরা। শুধু ডাব্লিউবিসিএস কেন বলবো, যারা আমাদের ইউপিএসসি পরীক্ষা দেয় তারাও খোঁজ করে। সেটা হচ্ছে মোগল যুগের রোমান স্কলার, মানে যারা রীতিমতো সেই সময় লেখাপড়ায় ভালো ছিল। এর আগে আমি একটু বলে দিই যে এই ভদ্রমহিলার লেখাপড়ার দূর কদ্দূর ছিল সেটা সম্পর্কে কোনো হিস্টোরিয়ান ঠিকঠাক জানায়নি। তবু আমাদের খানজাদা বেগমের কথা একটু আলাদা করে বলতে হয়। ইনি ছিলেন বাবরের দিদি। এই ভদ্রমহিলার জন্য বাবর আমাদের 1501 এই সময়টা বাবর যুদ্ধে হেরে গিয়েও তার রাজ্য ফিরে পেয়েছিল। 1501 সালে বাবর যখন সাইবনী খানের কাছে যুদ্ধে হেরে যায়, তখন বাবর আমাদের যে কাজটা করেছিলেন সেই সময়তে, সেটা হচ্ছে যুদ্ধে পরাস্ত হয়ে আমাদের দুটো জায়গা বাবরের হাত থেকে বেরিয়ে গেছিল। নাম্বার 1 যেটা হচ্ছে ফারঘানা, যেটা বাবরের বার্থপ্লেস, এবং নাম্বার 2 সেটা হচ্ছে সামারখান। তাহলে ফারঘানা আর সামারখান সেন্ট্রাল এশিয়ায় উজবেকিস্তানের দুটো মূল জায়গা যখন বাবরের হাত থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় বাবরের দিদি খানজাদা বেগমের আবির্ভাব হয় এবং উনি এই শাইবানি খানকে অফার দেন, যদি আপনাকে আমি বিবাহ করি তাহলে কি আমার ভাইয়ের রাজ্য বেঁচে যাবে বা ভাইরা রাজ্য ফিরে পাবে। এবং ভদ্রমহিলা এই কাজটা করেই শাইবানি খানকে বিয়ে করেই বাবরের রাজ্য বাঁচিয়েছিল। তাহলে এর কথা সেগুলো হচ্ছে আমরা হিস্ট্রিতে পেয়েছি, বেশ কিছুটা পেয়েছি বাবরনামা, যেটা বাবরের আত্মজীবনী, এবং এটা চাকতাই তুর্কি ল্যাঙ্গুয়েজে লেখা। বলা যেতে পারে মুঘলদের একমাত্র প্রামাণ্য গ্রন্থ যেটা চাকতাই তুর্কি ল্যাঙ্গুয়েজে লেখা, সেটা ওয়ান অ্যান্ড অনলি বাবরনামা। কিন্তু বাবরনামার পরে যে বইগুলো আমরা দেখতে পাই, সে বইগুলোর একটাও চাকতাই তুর্কি ল্যাঙ্গুয়েজে লেখা হয়নি, সেগুলো লেখা হয়েছে ফার্সি বা পার্সি ভাষায়। এই প্রসঙ্গে আমি বলে দিই, তখনও পর্যন্ত বাবর একজন পুরুষ মানুষ যিনি আত্মজীবনী লিখেছিলেন, অটোবায়োগ্রাফি লিখেছিলেন। তারপরে কিন্তু একটা অটোবায়োগ্রাফির একটা অভাব ছিল, এবং সেটা পূরণ করেছিলেন তিনি হচ্ছেন আমাদের গুলবাদান বেগম। এবং গুলবাদান বেগমের যে বইটা হুমায়ুন নামা, এটা লেখা ছিল আমাদের অবশ্যই আমাদের পার্সি বা ফার্সি ভাষায়। এই বইটা এমনই একটা লেজেন্ডারি বুক, কারণ এটা কোনো মহিলার হাতে লেখা ইতিহাস বই। তাহলে ওয়ান অ্যান্ড অনলি ওমেন হিস্টোরিয়ান অফ মোগল এজ বললে কাকে বলবে? গুলবাদান বেগম, অনলি ওমেন হিস্টোরিয়ান। এই বইটা একটা ল্যান্ডমার্ক। কেন ল্যান্ডমার্ক আমি বলে দিই, সেটা হচ্ছে সাহসী কিছু কথাবার্তা এখানে ছিল। সাহসী কোন সেন্সে বলি, নিজেদের আত্মীয় স্বজনের যে ভুল ত্রুটিগুলোকে তুলে ধরা, এটা মধ্যযুগে অবশ্যই সাহসিকতার ব্যাপার ছিল। এবং ইসলামে মদ্যপান নিষিদ্ধ ছিল, যেটা বাবর নিজের আত্মজীবনীতে লিখেছিলেন যে কিভাবে উনি আমাদের খানুয়ার যুদ্ধে জেতার পরে প্রচুর পরিমাণে জাসেন করেন এবং সেখানে মদ্যপান করেন, এবং সেটা তার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছিল। এই কথা কিন্তু আমাদের গুলবাদান বেগম স্বীকার করেছে। গুলবাদান বেগম একজন সেই যুগের সমাজ সচেতন মহিলা, অবশ্যই। তার চেয়ে বড় কথা, পরিস্থিতিটাকে সামাল দেওয়ার মতো মহিলা ছিলেন। হুমায়ুন তার নিজের ভাই ছিল না। হুমায়ুনের যে মা, যাকে আমরা মাহিম বেগম বলতাম, সেই মাহিম বেগমের সন্তান কিন্তু ছিলেন না আমাদের এই গুলবাদান বেগম। তবুও গুলবাদান বেগম হুমায়ুনকে আগলে রেখেছিলেন, এবং হুমায়ুনের রাজ্য হারিয়ে যাওয়ার পরে হুমায়ুনের রাজ্য ফিরে পাওয়া সেগুলোকেও উনি বর্ণনা করেছিলেন। এবং এই বিবাহিত মহিলা আমাদের শেষ জীবনটা কিন্তু কাটিয়েছিলেন মোগল প্রাসাদে, এবং সেখানে ওই প্রাসাদে তার দৈনন্দিন জীবন কিভাবে কেটেছে এবং সমাজটাকে তিনি কিভাবে দেখেছেন, সেটা এখানে কিন্তু বর্ণনা করেছেন। তাই গুলবাদান বেগম প্রথম ওমেন হিস্টোরিয়ান, এবং শুধু প্রথম বলবো না, একমাত্র ওমেন হিস্টোরিয়ান যিনি আমাদের মুঘল যুগের ইতিহাস লিখেছিলেন। এবং তার চেয়ে বড় কথা, বইটা লেখা হয়েছিল ফার্সি ভাষায়। হুমায়ুন রাজ্য ফিরে পাওয়ার ক্ষেত্রে তার ভাগ্য কিভাবে কাজ করেছিল, এটা যে কোনো হিস্টোরিয়ান ইগনোর করে যেতে পারে যদি তার বাড়ির লোক হয়। কারণ ভাগ্যের সহায়তা দেওয়া বীরত্বের সামিল নয়, মানে বীরত্বের পরিপূরক কখনোই নয়, সেটা কিন্তু এখানে বলা হয়েছিল। নেক্সট, গুলবাদান বেগম যে আলোটা জ্বালিয়েছিলেন, তার দ্বারা প্রজ্বলিত হয়েছিল অবশ্যই আমাদের এই ভদ্রলোক, এই ভদ্রমহিলা,
যার নাম জাহান। জাহানারাকে নিয়ে প্রচুর লেখা আছে, ঠিক, কিন্তু কেউই একটা পূর্ণাঙ্গ লেখা লিখতে পারেনি। জাহানারা সবসময় বলা হয় শাহজাহানের প্রিয়তম কন্যা বা দারার সবচেয়ে প্রিয় দিদি, বা কখনো বলা হয়েছে একজন বিদুষী মহিলা যিনি ভাষাতত্ত্ববিদ ছিলেন এবং প্রচুর বই লিখেছেন, এবং উনি সুফি সেনদের প্রতি অনুরক্ত ছিলেন, এবং বুল্লা শাহের সঙ্গে তার একটা গুরু শিষ্যার সম্পর্ক ছিল, এবং তিনি দারাকেও নিয়ে গিয়েছিলেন এবং সাহিবিয়া বলে একটা বই লিখেছিলেন, যেটা একটা সুফি গ্রন্থ, এবং সেটা কিন্তু আমাদের মুঘল দরবারের একটা প্রেক্ষাপটে লেখা হয়েছিল। এবং এই ভদ্রমহিলা উনিও কিন্তু একটা অটোবায়োগ্রাফি লিখেছিলেন, ঠিক আছে, মনে রাখবে, ইনিও একটা কিন্তু অটোবায়োগ্রাফি লিখেছিলেন, কিন্তু সেই লেখাটা অত্যন্ত সংগোপনে লেখা হয়েছিল এবং আড়ালে লেখা হয়েছিল। এবং ওনার সঙ্গে আমাদের এই ছত্রসাল বুন্দেলাদির তার রিলেশন কিরকম হয়েছিল, কিভাবেই বা তার ভাই জাহানারা তার দুটো সম্বন্ধ ঠিক করেছিল, এবং কিভাবেই শাহজাহানের ষড়যন্ত্রে সেগুলো ভেঙে গিয়েছিল, এবং আমাদের অশক্ত, ঠিক আছে, এবং আমাদের কি বলবো, একেবারে রিপেন্ট মানে অনুশোচনায় ভুক্তভোগী এই শাহজাহানকে ইচ্ছা বন্দিনী হয়ে তিনি কিভাবে শুশ্রূষা করেছিলেন তার বিবরণও আমরা কিন্তু পাই। এবং তিনি তার মর্যাদা কখনো ক্ষুণ্ণ হতে দেননি, এবং মর্যাদা ক্ষুণ্ণ হতে না দেওয়ার জন্য জাহানারার স্থান কিন্তু প্রথম দিকে। মুঘল হিস্টোরিয়ানদের মধ্যে যদি বলা যায় গুলবাদন বেগমের পরে আমাদের বায়োগ্রাফি রচয়িতা হিসেবে গুলবাদন বেগমের খ্যাতি থাকবে, এবং তার প্রচুর নলেজ ছিল। যখন আমাদের ওয়ার অফ সাকসেশন বা যাকে আমরা বলি উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ, সেই সময়টা আমরা দেখেছিলাম যে জাহানারা কিভাবে দারার পক্ষ নিয়েছিল, ঠিক আছে, শামুগড়ের যুদ্ধ, ধর্মাটের যুদ্ধ, দেওরাইয়ের যুদ্ধ, বাহাদুরগড়ার যুদ্ধ, যখন একের পর এক যুদ্ধে ঔরঙ্গজেব বিজয়ী হয়েছিল এবং দারার ছেলে সুলেমান সিংহ সেও পরাস্ত হয়েছিল, সেই মর্মন্তুদ বিবরণীটা আমাদের উনি কিন্তু লিখেছিলেন তার আত্মজীবনীতে, ঠিক। এবং তার মৃত্যু আমরা নিশ্চয়ই জানি যে আমাদের কোথায় হয়েছিল, যেখানটা হচ্ছে আমাদের মুসাম্মান বুর্জ, যেখানে উনি ইচ্ছা বন্দিনী হয়েছিলেন, তারপরে তাজমহলের কাছেই যেটা আমাদের ওই মুসাম্মান বুর্জটা রয়েছে, সেখানেই তার কিন্তু মৃত্যু হয়েছিল। জাহানারার পর আমরা যার কথা বলবো অনেকটাই আন্ডার রেটেড, কিন্তু তার ভাষা তত্ত্ববিদ হিসেবে তার নামটা উঠে আসে মাকপি। এই যে মাকপি, সে শব্দটা বললাম, যেটাকে বাংলা করলে দাঁড়ায় হচ্ছে আড়াল, যিনি সবকিছুই আড়ালে রাখতে চান, মাকফি, তাই তো। আমরা যেমন কার্টেন কথাটা বলি পর্দার আড়ালে, ঠিক আছে, সেরকম। এবং উনি লিখতেন, এবং উনি পুরুষদের সঙ্গেও আমাদের শের শায়েরির প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন এবং বিজয়ী হতেন, ঠিক। এবং তার লেখা শের শায়েরির বেশ জনপ্রিয়তা ছিল। অনেকগুলো ভাষা, আরবি ফার্সি উর্দু ছাড়াও উনি কিন্তু রীতিমতো আমাদের এই কি বলবো কুরআন আল হাদিস সম্পর্কে তার একটা বিরাট নলেজ ছিল, ঠিক। এবং প্রচুর অনুবাদ করেছিলেন, ট্রান্সলেশন, এবং তার বাবা তার উপরই ভরসা করতেন যে এই ট্রান্সলেশনের কাজটা কে করবে, মাকফি মানে জেবুন্নিসা। কিন্তু জেবুন্নিসা যে অর্থে একটা তার সাংস্কৃতিক পরিমণ্ডলে বিখ্যাত হয়েছিলেন, কিন্তু তার কখনো একটা সাংসারিক সুখ, ঠিক আছে, এটা কিন্তু তার হয়নি। রোমান্টিকতার একটা সিম্বল বলে অনেক হিস্টোরিয়ান তাকে বর্ণনা করেছেন, ঠিক আছে। বিশেষ করে আমি একজনের কথা বলছি, উইলিয়াম ডালিম্পল। উইলিয়াম ডালিম্পল তার যে লেখা বিখ্যাত বই হোয়াইট মোগল বা তারপরে দ্য লাস্ট মোগল, অ্যানার্কি, এগুলো খুবই তার বিখ্যাত বই। এই বইগুলোতে তিনি একটা আলোচনা করেছিলেন যে এই ভদ্র মহিলা সত্যি সত্যি কি চেয়েছিলেন একদম কায়মনোবাক্যে একটা সাংসারিক সুখ, একটা বিবাহ করে একটা সংসারী মহিলা হতে? একদমই সত্যি, একদমই ধ্রুব সত্যি, যেটা উনি হতে চেয়েছিলেন, কিন্তু সেটা ওনার সঙ্গে আর আসেনি। শেষ জীবনটা তিনি কিন্তু বন্দিনী ছিলেন, ঠিক। এবং যেটা কথিত আছে যে তার প্রেয়সীকে তিনি পেতে চেয়েছিলেন খুব গোপনে, কিন্তু সেটা জানাজানি হওয়ার সময় তার মৃত্যু হয়, মানে আমাদের কি বলবো ঔরঙ্গজেবের নির্দেশে। এবং সেটা নিয়ে আমাদের একটা বইও আছে, যে বইটার নাম হচ্ছে শাহজাদির আশিক।
এই শেহজাদির আশিক যে লাস্ট পার্ট গল্পটা আমাদের হিমাদ্রি কিশোর দাশগুপ্ত লিখেছিল, সেটা কিন্তু একেবারে ঐতিহাসিক সত্যতা অবলম্বন করেই, এবং সেখানে কি পরিণতিটা তার দেখানো হয়েছে। এবং লাস্ট কথাটা লিখেছিলেন যে মাকফি, উনি মাকফি রয়ে গেলেন, মানে তিনি নিজেকে আড়ালেই রেখে গেলেন। ঠিক, তাহলে এই পর্যন্ত আজকে আমরা আলোচনা করলাম। এবং এখানে আমাদের বাহাদুর শাহ জাফরের যে ওয়াইফ, বাহাদুর শাহ জাফরের যে ওয়াইফ ছিল বেগম জিনাত মাহেল, তারও একটা বিরাট বড় স্যাক্রিফাইস, তার স্বামীর সঙ্গে কিভাবে রেঙ্গুনে উনি বন্দী ছিলেন, কাটিয়েছিলেন জীবনের অনেকটা অংশ, ঠিক আছে, তাকেও বলা যায়। কিন্তু এটা বলে দিচ্ছি যে জিনাত মাহেলের, আমি যাদের সম্পর্কে আলোচনা করলাম, এই লেখাপড়ার গুণটা কিন্তু ছিল না। ঠিক, তাহলে অধ্যয়নের সাথেই আমরা থাকবো, এবং পরবর্তী ক্লাসে আমরা আবার নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব, যেটা চট করে বইতে পাওয়া যায় না, কিন্তু আলোচনার মাধ্যমে আমরা সেটা তোমাদের সামনে তুলে ধরবো।